সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় পিতার প্রতি শ্রদ্ধা, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন শামসুজ্জামান খান, মহাপরিচালক, বাংলা একাডেমি। রয়েছেন সেলিনা হোসেন, কথা সাহিত্যিক, এবং মহামিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারেন। আমাদের ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশে যুক্ত হওয়া 111 ছিটমহলে উড়ল লাল সবুজের পতাকা। মধ্যরাতের উৎসবে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 68 বছর পর মিলল জাতীয়তার স্বীকৃতি। 15ই আগস্টের হামলা শুধু একটি পরিবারের উপর নয়, পুরো বাঙালি জাতির উপর আঘাত, বললেন প্রধানমন্ত্রী। শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। নির্বাচন নিয়ে আগের অবস্থানে বিএনপি, নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি বেগম খালেদা জিয়া। বান্দরবনের লামায় পাহাড় ধসে 6 জনের মৃত্যু। কোমেনের প্রভাবে ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতকের অবস্থা স্থিতিশীল, জানালো 10 সদস্যের মেডিকেল বোর্ড। সান্নিধ্যে না এলেও দেয়া হচ্ছে মায়ের দুধ। আমরা এবার সরাসরি চলে আসবো আমাদের আজকের আলোচনায়। শুরু হলো শোকাবহ মাস আগস্ট। আমরা জানি যে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল একদল দুষ্কৃতকারী দুর্বৃত্ত। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি আমাদের উপহার দিয়েছেন স্বাধীন সার্বভৌম একটি দেশ বাংলাদেশ। এই মানুষটির প্রতি বাঙালির ঋণের কোনো সীমা নেই। কিন্তু আমরা দেখেছি যে 75-এ তাকে হত্যার পর তার নাম যেমন চিরতরে ইতিহাস থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, বাংলাদেশের অস্তিত্বকেও বিপন্ন করার একটা ষড়যন্ত্র রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছিল। কিন্তু কোনো ষড়যন্ত্রই কিন্তু ধোপে টেকেনি। ইতিহাস কখনো তার সঠিক পথ থেকে সরে যায় না, ইতিহাসের আবার পুনরাবৃত্তি হয়েছে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর খুনিদের ইতিমধ্যেই বিচারের কাঠগড়ায় তাদের বিচার হয়েছে এবং 5 জনের ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, আরো কয়েকজন খুনি বিদেশে পালিয়ে আছেন। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। আমরা সামগ্রিকভাবে বঙ্গবন্ধুকে একটু যদি মূল্যায়নের চেষ্টা করি, আসলে বঙ্গবন্ধুকে তো এই স্বল্প পরিসরে মূল্যায়নের কোনোই চেষ্টা করা যায় না। তারপরও যতটুকু সময় আছে, শামসুজ্জামান খান, আপনি যদি শুরু করেন। বঙ্গবন্ধু ইতিহাসের এমন এক মানুষ যে একমাত্র তিনি তার সঙ্গে তুলনীয়। এই কথাটা আমি এই জন্য বলছি যে বাঙালির হাজার বছরের ইতিহাসে আর কোনো নেতাই কিন্তু গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেননি। বাঙালির হাজার বছরের স্বপ্ন ছিল স্বাধীনতার স্বপ্ন, বিচ্ছিন্ন সংগ্রামের কথা আমরা জানি, নানা নৃগোষ্ঠীর সংগ্রাম ছিল, বহু কৃষক বিদ্রোহ ছিল, এমনকি মধ্যবিত্তের সংগ্রামও ছিল। কিন্তু সেই সব সংগ্রামের সঙ্গে গোটা জাতি কখনো ঐক্যবদ্ধ হয়নি। কোনো নেতৃত্বেরই এমন একটা ক্যারিসমাটিক বৈশিষ্ট্য ছিল না যার ফলে তার বক্তব্য, তার চিন্তা, তার ধারণা এবং তার রাজনৈতিক দর্শনকে ভালোবেসে গোটা সমাজের সকল স্তরের মানুষ, নিম্নবিত্তের, মধ্যবিত্তের, উচ্চবিত্তের, সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল পেশার মানুষ এতটা ঐক্যবদ্ধ হয়ে ইতিহাসে আর কখনো
বাংলাদেশের জন্য সংগ্রামে উদ্বুদ্ধ হওয়া শুধু নয়, জীবন দান করার জন্য প্রস্তুত হয়নি। এটি বঙ্গবন্ধুর এক অসাধারণ বৈশিষ্ট্য। বাঙালির ইতিহাসে আর কাউকে এমনটি পাওয়া যায় না। এইখানেই বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এছাড়াও আরেকটি কারণ তো অবশ্যই আমরা সকলেই জানি যে বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সংগ্রামে তিনি বলতে গেলে তার কিশোর জীবন থেকে এই সংগ্রাম শুরু করেছিলেন। 1938 সনে যখন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জে গেলেন, তখন থেকে কিন্তু তার রাজনৈতিক ব্যাপটিজম শুরু হয়ে যায় এবং তিনি এই নেতাদের আদর্শ ধারণ করে তাদের সংস্পর্শে আসার চেষ্টা করেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী সেখানেই তার মধ্যে একটা অসাধারণ ভবিষ্যৎ নেতার লক্ষণ দেখেছিলেন। সেই জন্য তিনি নামটা টুকে নিয়েছিলেন। পরবর্তীকালে 40-এর দশকের প্রথম দিকে তিনি কলকাতায় গেলেন, ইসলামিয়া কলেজে ভর্তি হলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে পরিচয় ঘটল, রাজনৈতিক শিক্ষাগুলো তিনি পেয়ে গেলেন এবং তার নেতৃত্বে কত সম্মেলনে কত সভায় তিনি গিয়েছেন, পাকিস্তান আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন। তারপর সংগ্রামের ফলে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছেন যে এই পাকিস্তান আমাদের বাঙালিদের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়, এটা দিয়ে আমাদের কিছুই হবে না। তিনি কলকাতার একটি হোটেল, সৈয়দুল্লাহ হোটেল, এই হোটেল বসে আব্দুর রব সেরনিয়াবত তার ভগ্নিপতি তার সঙ্গে আলোচনা করছেন এবং বলছেন যে পাকিস্তান হলো বটে, কিন্তু আমরা প্রতারিত হলাম, আমাদের নতুন করে সংগ্রাম শুরু করতে হবে। কিন্তু সেই সংগ্রাম শুরু করার জন্য পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান চাই না এই কথা তো আর বলা যায় না। তিনি এই প্রসঙ্গে নিজেই বলেছেন যে আমি অ্যাডভেঞ্চারিস্ট নই, আমি জাম করার মানুষ নই, আমি চিন্তা ভাবনা করে ধীরে ধীরে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে অগ্রসর হই। এই ধাপে ধাপে অগ্রসর হয়েই তিনি শেষ পর্যন্ত কিন্তু পূর্ব বাংলার মন্ত্রী হয়েছেন, এখানকার জনগণকে নেতৃত্ব দিয়েছেন, ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং শ্রমিক আন্দোলনকেও তিনি কিন্তু তার সদস্য আন্দোলনের সময় যুক্ত করেছেন। মনু মিয়ারা যখন নিহত হলো তখনই প্রথম একটি আন্দোলনে শুধুমাত্র মধ্যবিত্ত নয়, শুধুমাত্র শিক্ষিতরা নয়, শ্রমিকরাও শুধুমাত্র সংযুক্তই হলো না, স্বৈরাচারী সরকারগুলিতে নিহত হয়েও তারাও এই যুক্ত হয়ে গেল। এইখানেই বঙ্গবন্ধুর একটি বৈশিষ্ট্য এবং তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এখন তো কেউ মন্ত্রিত্ব ছাড়তে চায় না, অপরাধ করলেও ছাড়তে চায় না। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে পার্টি সংগঠন করার জন্য দায়িত্বটা নিয়েছেন। বোঝা যায় কতটা দূরদর্শী তিনি ছিলেন। ছোট কোনো কাজ, ছোট একটি মন্ত্রিত্ব, সামান্য একটি লোভ লালসা তার মধ্যে ছিল না। তার একটি লক্ষ্য ছিল বাঙালির মুক্তি এবং সে মুক্তি আসতে পারে স্বাধীনতার মধ্য দিয়ে এবং সেই স্বাধীনতা হতে হবে ধর্মনিরপেক্ষ, মানবিক, গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী, ধর্মান্ধতার বিরুদ্ধে এবং সমাজতন্ত্রের অনুষঙ্গী। এই বিষয়গুলোর দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে একটি নেতার জীবন ধীরে ধীরে ধাপে ধাপে কতটা চিন্তা চেতনার মধ্যে বিকশিত হয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শেষ পর্যন্ত সফল যে হয়েছেন, সেইখানেই শেখ মুজিব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি একটু সেলিন আপার কাছে চাই। সেলিন আপা, আপনি বঙ্গবন্ধুর উপর একটা বইও লিখেছেন, একটা উপন্যাস লিখেছেন আপনি, তো আপনি যদি একটু বলেন সামগ্রিকভাবে। আমি যে বইটি লিখেছি তার নাম আগস্টের এক রাত। যে ভয়াবহ নির্মম পাষণ্ডতা আমাদের দেখতে হয়েছিল 1975 সালের 15ই আগস্ট, আমি তাকে পটভূমি করেছি। বঙ্গবন্ধুর দর্শন, জীবনযাপন সবকিছু যেমন একটি অধ্যায়ে এসছে, আরেকটি অধ্যায়ে যে সাক্ষীরা জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দির অংশ আমি তুলেছি, কারণ তাহলে সেই রাতের ঘটনা পাঠকরা জানতে পারবেন যে সেই রাতে তারা কি করেছিল। আসলে সাহিত্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে পাঠকের কাছে নিয়ে যাওয়া, আমাদের দেশের যারা একটু কম পড়ুয়া, যারা হয়তো বড় গবেষণাধর্মী লেখা পড়বে না, কিন্তু বঙ্গবন্ধুর দর্শন তাদেরকে, সাধারণ মানুষকে ভালোবাসার তার যে
একটা প্রচন্ড আগ্রহ, মানুষের জীবনকে উন্নত করার যে একটা মানবিক দিক, এই সব কিছুগুলো যাতে পাঠকের সামনে আসে, মানুষের সামনে আসে, সেজন্য আমি এইভাবে বইটি লিখেছি। যেখানে একটি শেষ করেছি একটি গান দিয়ে, আমেরিকার গান। আমাকে সেই গানটি সংগ্রহ করে দিয়েছিলেন শামসুজ্জামান খান সাহেব। আমি একটু বলি এই প্রসঙ্গে, আসলে এই গানটা বঙ্গবন্ধুর ডায়েরিতে লেখা ছিল, তিনটা লাইন মাত্র। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দিলেন, বলে দেখেন তো এই গানটা কোথাও উদ্ধার করা যায় কিনা। আমি অনেক খুঁজে পেতে শেষ পর্যন্ত দেখলাম যে আমেরিকান একজন পল্লী সঙ্গীত গায়িকা তার লেখা গান। খুব বিখ্যাত হয়েছিল সেই গানটি সেই সময়, আপনি বলছিলেন। অসাধারণ একটা ব্যাপার। এবং এই গানটি লাইনটি বঙ্গবন্ধু তার ডায়েরিতে লিখেছিলেন। এটা একটু অসাধারণ কথা যে ভালোবাসাটা কি, মানুষকে ভালোবাসা। এখানে তিনি একটা গানের লাইন আছে, লাভ ইজন্ট লাভ টিল ইউ গিভ ইট অ্যাওয়ে। ভালোবাসাটা তো বুকের মধ্যে রাখার জন্য না, সেটা সর্বত্র বিলিয়ে দেওয়ার জন্য। শেষে বলেছেন, লাভ ইজ এ ট্রেজার ফর পিপল টু শেয়ার। ফর পিপল, কোনো ব্যক্তি না। এই যে অসাধারণ দুটো লাইনের ভেতর দিয়ে তিনি এই যে ডায়েরিতে নিজের দর্শনকে প্রতিফলিত করলেন, এইসব জায়গাগুলো ধরার জন্য আমি এই বইটি লিখেছি। এবং এভাবেই করেছি যে আমাদের পাঠক জানুক, আমাদের এই জেনারেশন জানুক, যারা আমাদের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সময়টি দেখেনি, যাদের জন্ম অনেক পরে, কি চেতনায় বাঙালি উদ্বেলিত হয়েছিল, কত গভীর নিষ্ঠার সঙ্গে তারা সেই নেতৃত্বকে অনুসরণ করেছিল, এবং সেই নেতৃত্বের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশের জন্ম আজকের প্রজন্মের অহংকার। যখন তারা বিদেশে ক্রিকেট খেলার মাঠে পতাকা ওড়ায়, যখন তারা নিজেদের বিজয়কে শহীদের স্মরণে উৎসর্গ করে, তখন মনে হয় সেই নেতৃত্ব তাদের বুকের ভিতর বাসা বেঁধেছে। আমার মনে হয় এভাবে যদি আমরা নিয়ে যাই, তাহলে যতদিন বাংলাদেশ বাঙালি জাতি থাকবে, ততদিন বঙ্গবন্ধু আমাদের কাছে থাকবে, তার মৃত্যু নেই। শারীরিক মৃত্যু তো সব মানুষেরই হবে, সবাই মৃত্যুকে বরণ করবে, কিন্তু মৃত্যুকে অতিক্রম করে টিকে থাকার যেই জীবন, সেই জীবনকে লাভ করা একটি কঠিন সাধনা। এই সাধনায় তিনি নিজেকে যুক্ত করেছিলেন এবং এই সাধনায় তিনি সিদ্ধি অর্জন করেছিলেন। আমরা আজকের দিনে তাকে সেভাবে স্মরণ করছি। আগস্টের আজকে 1 তারিখ, এই 1 তারিখে স্মরণ করার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের এই প্রজন্ম তাকে শুধু স্মরণ করবে না, তার দর্শনকে, তার গণমানুষকে ভালোবাসার আদর্শকে, তার ধর্মনিরপেক্ষতাকে। তিনি তার অসাম্প্রদায়িক আত্মজীবনীতে এক জায়গায় বলেছেন যে ফরিদপুরের যখন একজন নেতাকে সংবর্ধনা দেয়া হবে, তখন এক সময় উঠলো যে তিনি কমিটি করেছেন ওইভাবে যে হিন্দু মুসলিম যারাই আছে, ছেলে নারী পুরুষ সবাইকে নিয়েই করেছেন, কিন্তু দেখা গেল যে হিন্দুরা বলছে না, আমরা এখানে থাকবো না, কারণ যাকে দেয়া হচ্ছে তাদের জন্য তারা ওইখানে যাবে না। তিনি বলেন, তিনি লিখেছেন পরিষ্কার করে যে আমি ভাবতেই পারিনি যে হিন্দু মুসলমান এই দুইটি শব্দ আলাদা করে উচ্চারিত হবে। শের বাংলা গিয়েছিলেন তখন। তো এই যে অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম প্রতিটি মানুষের পবিত্র বিশ্বাস, সেটা তার নিজের ভেতরে থাকবে, কিন্তু সেটা নিয়ে কোনো রাজনীতি হবে না, সেটা নিয়ে মানুষের বুকে মানুষ ছুরি চালাবে না। এই জীবন দর্শন আজকের দিনে যদি এই প্রজন্ম গ্রহণ করে, আমার এই সব বিষয়গুলো, বঙ্গবন্ধুর নানা দিকগুলো, চিন্তাগুলো, যেভাবে তিনি নিজের মাতৃভাষাকে জাতিসংঘের বলা যায় আন্তর্জাতিক বিশ্বে নিয়ে গেলেন। রবীন্দ্রনাথের পর তিনি সেই বাঙালি। রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পেয়েছিলেন এবং বঙ্গবন্ধু 1974 সালে নিজের মাতৃভাষাকে বিদেশের দরবারে প্রতিষ্ঠিত করলেন। আজকের দিনে যখন আমাদের ছেলেমেয়েরা বিদেশে যাবে, মাতৃভাষার প্রশ্নে নিজের আত্মপরিচয়ের জায়গাটি খুঁজতে চাইবে, তখন দেখবে যে তাদের সেই নেতা তাদের কিভাবে সেই জায়গাটাকে কত স্থিতিশীলভাবে, কত প্রগাঢ় চিত্তে সেই জায়গাটাকে তাদের জন্য প্রতিষ্ঠিত করে গেছেন। ধন্যবাদ সেলিনা আপা। হামিদ ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আলম মোল্লা, মোহাম্মদ আলম মোল্লা। আমি ওমান মাস্কেটে থাকি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা দেখলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে আসলে এই পিতার শ্রদ্ধার আশঙ্কা হচ্ছে যে আপনার টকশোটাতে বলা হচ্ছে যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আসামিগুলোকে ইন্টারপোলের মাধ্যমে আনে ফাঁসিতে ঝুলানো হবে, জাতিকে কলঙ্কমুক্ত করা হবে, এটাকে আসলে বাংলার মানুষকে বোঝানো হচ্ছে না, আসলে সত্যিকারে আনে এটা কলঙ্কমুক্ত করা হবে, সেটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ।
ধন্যবাদ। উনি যেটা বলতে চাচ্ছিলেন আমরা হয়তো পরে আলোচনায় আসতাম, সেটা যে বঙ্গবন্ধুর খুনি যারা বিদেশে পালিয়ে আছেন 6 জন, মানে একজন মারা গেছেন আমরা যতটুকু জানি, 6 জন এখনো পলাতক আছেন। তাদেরকে হামিদ ভাই কি এতেই শুরু করবেন, একটু তারপরে আপনার বক্তব্যে গেলেন। আমি আসলে কিভাবে শুরু করি, কারণ যত আস্তে আস্তে ছাত্র জীবন থেকে তাকে দেখতে শুরু করেছি এবং যত দিন যাচ্ছে এখনো পর্যন্ত অবাক বিস্ময়ে তাকে আবিষ্কার করছি যে এ কোন নেতা, কোন বাংলাদেশে কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং কিভাবে তিনি ধাপে ধাপে নিজেকে তৈরি করেছেন, জাতিকে তৈরি করেছেন। আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি 47 পূর্বকালে তার রাজনীতির অংশটুকু, যেটা আমাদের কাছে অনেক অজানা ছিল। এত সুন্দরভাবে তিনি লিখেছেন যে কিভাবে এই পাকিস্তান আন্দোলন, তার আগে এখানকার মানুষের মুক্তির জন্য বা স্বাধীনতার জন্য আন্দোলন, সেখানে তিনি সুভাষ বসুর প্রসঙ্গ আনছেন, সেখানে তিনি নেহরুর প্রসঙ্গ আনছেন, সেখানে তিনি শরৎ বোসের কথা আনছেন। তিনি একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন যে অখণ্ড বাংলা থাকবে, যেখানেই থাকবে। কিন্তু তারপরে তার যে একাগ্র আগ্রহ এবং সেই পাকিস্তান আন্দোলনকে কেন্দ্র করে যখন নাকি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো, তখন তিনি বিহারে চলে গেলেন। সেখান থেকে সেই ট্রেন ভর্তি করে হাজার হাজার শরণার্থীদেরকে এখানে এনে তাদের আশ্রয়ের জন্য সোহরাওয়ার্দীর নেতৃত্বে বা তার গাইডেন্সে তাদের যে আশ্রয়ের ব্যবস্থা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করায়, যে কি একটা বিশাল ব্যাপার। এখনো বসে ভাবি যে এই অদম্য সাংগঠনিক শক্তি তার কোথায়, কখন, কিভাবে তিনি অর্জন করলেন। তিনি কিন্তু সমস্ত জায়গাগুলোতে তার যে প্রকাশগুলো দেখি যে কত আগের থেকে কত সুচারুরূপে তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। এবং এই দাঙ্গার সময়ও তিনি কি করে মানুষকে বাঁচানোর জন্য, হিন্দু পরিবারগুলোকে বাঁচানোর জন্য কিভাবে উদ্যোগ নিয়েছিলেন, সেটা যখন দেখি তখন বুঝি যে মানুষ হিসেবে তিনি কত বড় ছিলেন। পাকিস্তান হওয়ার পর তার মোহভঙ্গ ঘটেছে, তারপর ইতিহাসগুলো আমরা অনেকেই জানি, পূর্বের ঘটনাগুলো আমরা সেভাবে জানতাম না। আমাদের ছাত্র জীবন থেকে আমি যখন স্কুলে পড়ি, কুমিল্লায় পড়ি, তখন তিনি শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গেই একটা অনুষ্ঠানে, একটা বক্তৃতা অনুষ্ঠানে গিয়েছিলেন, জনসভায়, কুমিল্লা টাউন হলে। আমরা সেখানে গিয়েছিলাম। আমি তখন 7-এ বোধহয় পড়ি, ক্লাস 7-এ। সেখানে যে বক্তৃতা দিলেন, আমি অবাক হয়ে শুনছি যে এই কে, কার কণ্ঠস্বর শুনি, কি জোরালো ভাষা। পরদিন আমাদের ক্লাসে আলোচনা হচ্ছে যে ওই লোকটার নাম কি রে, ওই যে বলল যে আইয়ুব খান যদি আমাকে শেখ মুজিবুর রহমানকে বন্দী করতে চায়, এই লোকটা কে, আসলে কে। মানে এত অভিভূত হয়ে গেছে আমরা সেই ছাত্র জীবনে তার বক্তৃতা শুনে। তার সেই তেজোদ্দীপ্ত ভাষা এবং তার শক্তি সমস্ত মানুষকে কিভাবে তিনি অনুপ্রাণিত করতে পেরেছিলেন। 7ই মার্চে বক্তৃতার সময় আমি মাঠে ছিলাম। আগের দিন পর্যন্ত আমাদের মধ্যে কি তুমুল তর্ক, তিনি কি বলবেন। যদি তিনি বলেন স্বাধীনতার কথা, সরাসরি গুলি হবে। যদি তিনি না বলেন, ছাত্ররা মানবেন না, তিনি কি বলবেন। অথচ কি অসাধারণ একটা বক্তৃতা দিলেন। এটা তো বাংলার এক মহাকাব্য হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে এক মহাকাব্যিক একটা বক্তৃতা হয়ে গেছে এই তার সেদিনের বক্তৃতাটা। এই মানুষটিকে যখন নাকি 75 সালে হত্যা করা হলো, ভাবতেই পারি না যে এরকম একটি মানুষকে হত্যা করতে পারে, তিনি নিহত হতে পারেন। এটাই তো আমাদের স্বপ্নের অতীত ছিল। তখন একদিকে চলছিল সন্ত্রাসবাদী নানা ধরনের কার্যকলাপ, একদিকে নকশালরা, একদিকে গণবাহিনী। আমরা ভাবছিলাম বোধহয় এদের দিক থেকে আক্রমণটা হবে। আক্রমণটা হলো কিন্তু একেবারে পুরোপুরি দক্ষিণপন্থীদের দিক থেকে। বামপন্থীরা, অতি বামপন্থীরা, তারা জায়গা তৈরি করেছে, বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করেছে। আর দক্ষিণপন্থীরা কিন্তু আক্রমণটা করলো, অর্থাৎ এই সুযোগটা নিল তারা। নিয়ে কি করলো, এই বামপন্থীদেরকে যারা উস্কিয়েছিল তারা কিন্তু অধিকাংশ ছিল দক্ষিণপন্থী, প্রতিক্রিয়াশীল, মুসলিম লীগ, জামাতের এই লোকরাই। তারা কিন্তু তাদের পেছন থেকে সরে গেল। এই সত্যিকার অর্থে বলি তখনকার জাতীয় সমাজতান্ত্রিক দল, তাদের যে বিপুল একটা জনসমর্থন দেখা গিয়েছিল। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পরে জাসদের মৃত্যু ঘটে কেন? পেছন থেকে এই মুসলিম লীগ, জামাত ইসলামী সরে গিয়ে তারা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম পেয়ে যায়, সেখানে সরে যায়, এরা শূন্যে পড়ে। তারপরে তো জাসদের অস্তিত্ব প্রায় নেই করতে করতে কোনো মতে এখন ভাঙাচোরা হয়ে টিকে আছে। কিন্তু এই বঙ্গবন্ধুকে হারিয়ে বাংলাদেশ যে কি হারিয়েছে আমরা এখন বুঝি। কারণ এই যে 21 বছর পরে আবার বঙ্গবন্ধুর আদর্শের শক্তি যখন ক্ষমতা এলো, তখন দেশটাকে কিভাবে আস্তে আস্তে ধাপে ধাপে ট্র্যাকে আনা হলো। বিশেষ করে 2008 সালের পরে যেভাবে এসছে, এটা তো সেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, সেদিকেই গড়ছি। তাহলে মাঝখানে আমরা এতগুলো বছর, এই প্রায় 26টা বছর আমরা হারিয়েছি। এতদিনে বাংলাদেশ কোথায় চলে যেত বঙ্গবন্ধুর সেই নেতৃত্ব যে সামনে থাকতো।
মানুষকে ভালোবাসা ছাড়া, মানুষের জন্য এইভাবে প্রাণ উজাড় করে দেওয়া ছাড়া দেশের উন্নতি করা যায় না। কাজে বঙ্গবন্ধু এটাই শিখিয়েছেন যে যখন ভালোবাসবে, যে কথাটা এখানে কবিতার কথা বলা হলো, যে এটা কেবলমাত্র নিজের মধ্যে ধারণ করে রাখলে হবে না, প্রকাশ করতে হবে, মানুষের কাছে, মানুষের জন্যই সেটা প্রকাশ করতে হবে। তিনি সেটা প্রকাশ করেছেন। তার প্রকাশটা এত বেশি ছিল যে এটাই তো তাকে তার বিপদের দিকে নিয়ে গিয়েছিল। আমার মনে আছে তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে সম্ভবত ডেভিড ফ্রস্ট তাকে একটা প্রশ্ন করেছিল, যেটা আমি রবীন্দ্রনাথের একটা প্রশ্নের উত্তরের সাথে মিল পাই। রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিল যে তোমার সবচেয়ে বড় দোষ কি? রবীন্দ্রনাথ বলেছিলেন ইনকনসিস্টেন্সি। আর তোমার সবচেয়ে বড় গুণ কি তোমার প্রতিভা বিকাশের? তিনি উত্তর দিয়েছিলেন ইনকনসিস্টেন্সি। বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছিল যে তুমি যে মানুষের এত ভালোবাসা পেলে, তুমি যে আজকে একচ্ছত্র হয়ে সমস্ত মানুষের প্রাণের মণি হয়ে গেলে, তোমার এর পেছনে কারণ কি? বঙ্গবন্ধু বলেছিলেন যে আই লাভ মাই পিপল। তারপর জিজ্ঞাসা করেছিল তুমি তোমার দোষ হিসেবে কোনটাকে চিহ্নিত করো? আই লাভ মাই পিপল টু মাচ। কি অসাধারণ উক্তি! তার এই টু মাচ ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা তাকে বিশ্বাসই করতে দেয়নি যে বাংলাদেশে তার খুনিরা তৈরি হচ্ছে। কাজে এই যে বিশাল হৃদয় মানুষ কত বড় হলে অবলীলায় বিশ্বাস করেন যে আমি আমার সারা জীবন দিয়েছি এই দেশের জন্য, মানুষের জন্য, সেই মানুষটাকে আমাকে আঘাত করতে পারে। কিন্তু কুলাঙ্গার তো কুলাঙ্গারই, কুচক্রী তো কুচক্রী। এবং সাম্রাজ্যবাদের দোসররাই তো এটা কাজটা করেছে। সেই সময় তো পৃথিবী আরেকটা রূপে ছিল, দুই শিবিরে বিভক্ত ছিল। বাংলাদেশ যেহেতু সমাজতন্ত্রকে ঘোষণা করেছিল তার লক্ষ্য, বাংলাদেশ চেয়েছিল জাতীয়তাবাদকে সমাজতান্ত্রিক লক্ষ্যের দিকে অগ্রসর করে নিয়ে যেতে। এটা তো তাদের সহ্য হয়নি। কাজে পেছন থেকে কলকাঠি তারা ঠিকই নেড়েছে এবং তাকে হত্যা করেছে। পাকিস্তানের আইএস তারাও ছিল, অবশ্যই ছিল, অবশ্যই এখনো পর্যন্ত কি বলবো, মানে অন্য আলোচনায় যাওয়ার কথা নয় যে এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বঙ্গবন্ধু যা করেছিলেন, ৭৩টা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন তিনি সারা বাংলাদেশে, সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে আবার শুরু হয়েছে, কিন্তু বিচার হচ্ছে এখন প্রধান যারা যুদ্ধাপরাধী। এই কাদের মোল্লা, তাকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধের দায়ে। তার নামে এখনো এপিটাফ রাস্তায় লেখা যে এই দিক দিকে শহীদ কাদের মোল্লার কবর রাস্তার মধ্যে দেয়া আছে। সরকার কি করছে আমি জানি না, রাস্তায় শেরপুরে দেওয়া আছে। তার কবরের সামনে লেখা আছে শহীদ কাদের মোল্লা। আর পাকিস্তান তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো পাকিস্তান যাকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়, তার একটি ফলক শহীদ নামে বাংলাদেশে কি করে থাকে? এটা মনে হয় যে এটা বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ কি? কাজে এটা হচ্ছে যে প্রশাসনের কোথাও কোথাও এতই অবহেলা আছে যে তারা দৃষ্টি দিতে জানে না যে সমস্ত দেশের চেতনাকে ধারণ করতে হয় কিভাবে, মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে ধারণ করে লালন করতে হয়, এটা এখনো শেখেই না। অবহেলা না, ঘাপটি মেরেও আছে, ঘাপটি মেরে ওই আদর্শের লোকটাকে তো ঘাপটি মেরেও আছে। কাজেই বঙ্গবন্ধু আমাদেরকে যা দিয়েছেন তার সমস্ত জাতি তার ঋণ শোধ করতে পারবে না। তিনি এখনো অনেক কিছু দিয়ে যাচ্ছেন, যে চেতনা আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, তাই তো আমাদের জন্য অনেক অনেক অনেক। আমরা তো সেটাকে পুঁজি করেই এগোচ্ছি সামনের দিকে। জি, শামসুজ্জামান খান, আপনি বঙ্গবন্ধুর যে বইটি, মানে অসমাপ্ত আত্মজীবনী, খুব বেশি দিন হয় না প্রকাশিত হয়েছে। এইটি প্রকাশিত হওয়ার পর কিন্তু আমরা তার অনেক অনেক কথা একেবারে তার মুখ থেকে জানতে পারলাম। যদিও শেষ দিকের কথা তো ওর মধ্যে ছিল না শুরু, এবং আপনি এই বইটি প্রকাশের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনি একটু এই বিষয়টি একটু বলবেন কি? এটা প্রথম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, এই দুজনেই খাতাগুলো উদ্ধার করেন। মানে তাহলে খুব বিস্তৃতভাবে বলতে হয়, অত বিস্তৃত পরিসরে যেতে চাই না। যখন ৭১-এ তারা বন্দী ছিলেন, তখন তাদের বাড়িতে, ৩২ নম্বর বাড়িতে ওই কয়েকটি খাতা থেকে গিয়েছিল। তো তখন পাকিস্তানের দখলদার বাহিনী চাইছিল যে ঢাকা স্বাভাবিক এটা দেখানোর জন্য। তখন এদের বলে যে বাচ্চাদের স্কুল পাঠাও, স্কুল মানে স্কুলে পাঠাও। তো বলতে কি করে পাঠাবো, খাতাপত্র বই তো বাড়িতে রয়েছে। বেগম মুজিব এটা বলে দিয়েছিলেন যে ওইখানে কিন্তু বঙ্গবন্ধুর ডায়েরির খাতাপত্র আছে কয়েকটা। তবে শেষ পর্যন্ত এগুলো ওখান থেকেই পাওয়ার পরে নিয়ে আসেন এবং যত্নের সঙ্গে রেখে অন্য জায়গায় পাচার করে দেন ওনার বঙ্গবন্ধুর এক বোনের বাড়িতে।
সেখান থেকে পরবর্তীকালে এই দুই বোনগুলো উদ্ধার করে আনেন এবং তখন এর সঙ্গে প্রথমে যুক্ত হয় বেবি মওদুদ, অকাল প্রয়াত, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। এবং এরা মিলে কাজটা শুরু করেন এবং আমাকে একদিন বেবি মওদুদ বললেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কথা বললেন যে উনি আপনাকে একদিন যাওয়ার জন্য বলেছেন, আপনি গেলে একটু ভালো আছে। গেলাম, যাওয়ার পরে বললেন যে আমরা তো এইসব তথ্যাদি পেয়েছি, এই বই নিয়ে আমরা কাজ করব। সালাউদ্দিন সাহেবকে উপদেষ্টা করা হয়েছে, তিনি ঐতিহাসিক, বেবি আমাদের সঙ্গে আছে, আপনি যদি যুক্ত হন তাহলে ভালো হয়। আর শামসুল হুদা হারুন সাহেব আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তিনিও মারা গেছেন। এই কয়জন মিলে আমরা কাজটা শুরু করি। পরবর্তীকালে আমাদের কাজটা এগোতে থাকে এবং আমি বিস্মিত হয়েছি, আমরা প্রুফ দেখি, আমরা ঠিকঠাক করি এবং আমাদের তৎকালীন বিরোধী দলের নেত্রী তখন তিনি নিজে টাইপ করেন আমাদের সঙ্গে বসে, আমরা যেগুলো দেখে দিই, প্রুফ দেখে বানান ঠিক করে দিই, সেটা নিজে তিনি টাইপ করেন। এবং পরে ঠিক হলো যে শুধুমাত্র বাংলায় প্রকাশ করলে তো হবে না, এর একটা ইংরেজি ভাষ্য করা দরকার। প্রথমে দুজন করেছিলেন, সেই দুইজনেরটা শেষ পর্যন্ত নেওয়া হয়নি, কিন্তু পরবর্তীকালে ফখরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক, তিনি যখন করেন সেটা অনেক বেশি গ্রহণযোগ্য আমাদের কাছে মনে হয়। ইউপিএল এর সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে বিদেশি সংস্থা থেকে যাতে পাকিস্তান এবং ভারতে এই বই ছাপা যায় পেঙ্গুইন থেকে, সেই চেষ্টাটা করা হয়েছে এবং পেঙ্গুইনের মাধ্যমে এই বইটি প্রকাশিত হয়েছে। পাকিস্তানেও প্রকাশিত হয়েছে অক্সফোর্ড পাবলিশার্সের মাধ্যমে, ভারতেও প্রকাশিত হয়েছে, বাংলাদেশেও তো প্রকাশিত হয়েছে। খুব সংক্ষেপে এইটুকু ইতিহাস। এর জন্য অনেক পরিশ্রম গেছে আমাদের। সেই 2002 সালের শেষ দিক থেকে এই 10 সাল পর্যন্ত আমরা এটা করেছি। মাঝে আমাদের বিরোধী দলের নেত্রী গ্রেপ্তার হয়ে গেলেন, ওখানে যে তাদের জন্য যে কারাগার করা হয়েছিল সেখানে বসে ভূমিকা লেখেন। পরে বইটি প্রকাশিত হয়েছে 12 সালে এবং এটি প্রকাশের পরপরই বিপুল জনপ্রিয়তা পেয়েছে এবং এখানকার সকল রাজনৈতিক কর্মীকে, রাজনৈতিক দলের নেতা নেত্রীকে এই বইটা গভীর নিষ্ঠায় পড়ার জন্য আমরা অনুরোধ করব। তাহলেই আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস, পাকিস্তান আমরা কিভাবে ছিলাম, কিভাবে আমাদের উপর অত্যাচার করা হয়েছে এবং বঙ্গবন্ধু কিভাবে এত বড় নেতা হলেন সেই জিনিসটা জানা যাবে। এরপরে আরো 4খানা বই হবে বঙ্গবন্ধুর, আমরা সেগুলো সম্পাদনা করছি। একটি তার ডায়েরি, যাতে 68-69 পর্যন্ত তার জীবনের কথা জানা যাবে। চীন ভ্রমণ করেছেন 2বার এবং সেই সঙ্গে সঙ্গে শান্তি সম্মেলনে গিয়েছেন সুইডেন, সে নিয়ে একটা বই, আগরতলা ষড়যন্ত্র মামলার বই। সব মিলে গোটা 4 বই এখনো প্রকাশের বাকি আছে। সেইগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি এবং আরো আছেন ফখরুল, এরা আমরা কাজ করছি। একটা তথ্য আমি বলি যে অসমাপ্ত আত্মজীবনী আজকের পত্রিকার খবর, প্রথম আলোতে আছে, যে একজন একটা পিস লিখেছেন মঞ্জুরুল হক, তিনি বলেছেন যে জাপানে এই বইটি অনুবাদ হয়েছে জাপানি ভাষায় এবং একজন জাপানি এই বইটি অনুবাদ করেছে এবং অনুবাদ হয়ে গেছে। জাপানের একটি বড় প্রকাশনা সংস্থা বইটি প্রকাশও করেছে, মানে এখনো বাজারে ছাড়া হয়নি, এটি সম্প্রতি ছাড়া হয়। এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনুমতি নিয়েই এটা তারা করেছে। মঞ্জুরুল হক মানে প্রথম আলোর জাপান প্রতিনিধি, আমাদের মফিদুল হকের ভাই। মফিদুলের ভাই। তো আপা একটু ইয়েতে আসি, মানে বঙ্গবন্ধুর জীবনের একটা অন্যতম টার্নিং পয়েন্ট কিন্তু 66-র 6 দফা, যখন তিনি 6 দফা প্রস্তাব পেশ করলেন লাহোরে, বাঙালিদের মুক্তির স্মরণ বলা হয়। তারপরে 70-এর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ, 6 দফার প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন। সেই প্রসঙ্গটাকে আপনি একটু আলোকপাত করবেন কিনা ওই সময়টাতে? ওই সময়টাতে 60-এর দশকের যে 66-তে যেটা হলো, তখন কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে দেশের অর্থনীতিবিদ যারা ছিলেন অনেকেই এটার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি যে যুক্ত করতে পারেন, কাজের ক্ষেত্রটিকে পরিসর বাড়িয়ে দেন সবার মাঝে এবং এই যে গণতান্ত্রিক মূল্যবোধের এই যে চিন্তার জায়গাটা, যে একটার সঙ্গে আর একটা যুক্ত করা এবং পাকিস্তানে গিয়ে ওইটা বোমা ফাটানোর মতো একদম প্রকাশ করা, এটা একটা অসাধারণ ঘটনা এবং নেতৃত্বের একটি বড় জায়গা ছিল। নেতৃত্বের এই বড় জায়গাটি, যেটা আমাদের জামান সাহেব বারবারই বলেছেন এবং হামিদও বলেছেন, যে এই জায়গাটি তিনি কৈশোর থেকেই তৈরি করেছিলেন যে নেতৃত্বের জায়গাটি কি হতে পারে এবং এই ধারাবাহিকতাই কিন্তু এই 6 দফাটা হলো। এবং এটাকে আমরা যখন, এখানে একটি প্রশ্ন ছিল
যে স্বায়ত্তশাসিত বাংলাদেশ মানে তখনকার পূর্ব পাকিস্তান কিভাবে হবে সেই বিষয়টিও আমাদেরকে খুব ইয়েছিল। এবং যখন 1965 সালে তিনি দেখেছিলেন যে পাকিস্তান ভারতের যুদ্ধ বেঁধেছে, সমস্ত যুদ্ধটা পশ্চিম পাকিস্তানের সমস্ত মনোনিবেশ কিন্তু পূর্ব পাকিস্তান একদম অরক্ষিত হয়ে আছে, তখনই তিনি বুঝেছিলেন যে পাকিস্তানের দৃষ্টিতে বাঙালিদের এই অরক্ষিত করে রাখার কাজটি কতটা প্রাধান্য পেয়েছিল যে তারা একবারও ঠিক মতো ভাবেনি এই দেশের কথা। সুতরাং 66তে যেই 6 দফাটা উচ্চারিত হলো এবং যেই 6 দফার জন্য তার পরবর্তী সময় 69-এর গণ আন্দোলন, তাকে বিভিন্ন জেলে নিয়ে যাওয়া হলো এবং তাকে মুক্ত করার জন্য যে গণ আন্দোলন অনুষ্ঠিত হলো, সেই গণ আন্দোলনেই মানুষ বুঝে গিয়েছিল যে তার নেতৃত্ব কত গভীরভাবে তাদেরকে অনুপ্রাণিত করছে এবং কত সঠিক সিদ্ধান্তের দিকে তারা যাচ্ছে, যে এই 6 দফার মধ্য দিয়ে অর্জিত সমস্ত বিষয়গুলো যদি হয় তাহলে বাঙালি তার নিজের অস্তিত্ব নিয়ে একটি জায়গায় দাঁড়াতে পারবে। তো এই জায়গাগুলোকে আর আগরতলা ষড়যন্ত্র মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, যেটা একটা বানোয়াট মামলা, যে মামলার কোনো ভিত্তি ছিল না। সেই ভিত্তি থেকে তিনি তাকে যখন মুক্ত করা হলো 69 সালে, যখন তাকে রেস কোর্সে সংবর্ধনা দেয়া হলো, বঙ্গবন্ধু উপাধি দেয়া হলো, তখন কিন্তু তিনি স্মরণ করেছিলেন রবীন্দ্রনাথকে যে আমরা রবীন্দ্রসঙ্গীত গাইব, রবীন্দ্র সাহিত্য পড়ব। এর আগে কিন্তু রবীন্দ্রনাথ যখন সভ্যতার সংকট লেখেন তার শেষ জীবনে, সেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই দারিদ্র লাঞ্ছিত দেশে একজন পরিত্রাণকর্তার আবির্ভাব হবে যিনি মানুষের মাঝে চরম আশ্বাসের কথা বলবেন। এই রবীন্দ্রনাথের ওই ইয়ের সঙ্গে আমরা বঙ্গবন্ধুর এই কাজের মিল খুঁজে পাই যে মানুষের মাঝে তিনি চরম আশ্বাসের কথা শুনিয়েছেন 6 দফার একটি প্রথম ধাপ, তারপরে 69, তারপরে 70-এর নির্বাচন, তারপর 71। হামিদ ভাই, আপনি 15ই আগস্টের নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন, তা আপনার কাছে একটু যদি সেই 15ই আগস্টের ঘটনাই আবার একটু শুনতে চাই। আমি একটু লোভ সামলাতে পারছি না, যেটা সেলিনা আপা বললেন যে 6 দফার শক্তিটা কি। এটা কিন্তু বঙ্গবন্ধু যেমন বুঝেছিলেন, তিনি নিশ্চিত জানতেন যে পাকিস্তানের রিয়েকশনটা কি হবে। তিনি বোমাটা ফাটালেন কিন্তু পাকিস্তানে বসে, সেখানেই তিনি প্রথম বললেন যে এটাই হচ্ছে আমার 6 দফা। পাকিস্তান একটা বিপদে পড়লো যে পাকিস্তানে বসে বলছে, সেখানে তাকে গ্রেপ্তার করলো না, তাকে ঢাকা আসার পরে কিন্তু গ্রেপ্তার করলো, হ্যাঁ ওনাকে। তো উনি কিন্তু কৌশল হিসেবে ঠিকই নিয়েছিলেন যে পাকিস্তানের বোমাটা ফাটলে পাকিস্তান আলোড়নটা প্রথম শুরু হবে বেশি। তিনি ঠিকই বোমাটা ফাটিয়েছিলেন, খুব বুঝে শুনে ফাটিয়েছিলেন। সেই ধারা বইয়েই তো আমাদের পরবর্তী 66 পরবর্তী যে আন্দোলনগুলো এবং মুক্তিযুদ্ধে আমরা পৌঁছে গেলাম। যাই হোক, সেটা হলো যে তার দূরদর্শিতা এবং তার যে রাজনৈতিক কৌশল কত নিখুঁত ছিল, কত সাহসী ছিল। তিনি তো সারা জীবন জেলেই থাকলেন 71 পূর্ববর্তী সময়, তো 72 পূর্ব পর্যন্ত, কিন্তু জেলকে ভয় করেননি। তিনি কৌশলটা ঠিকই নিয়েছিলেন যে একদম পাকিস্তানে বসেই বোমাটা ফাটাবো, তিনি তাই করেছিলেন, রাজনৈতিক বোমা। 15 আগস্টের ব্যাপারটা আসলে আমরা তো হতভম্ব হয়ে গিয়েছিলাম 15 আগস্টে। আমি এর আগে এইটা আসার আগে আর একটু বলতে বলা দরকার, 61 সনে তিনি ছাত্রদের নিয়ে একটা নিউক্লিয়াস করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সিরাজুল আলম খান, শেখ ফজল হক মনি, আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমদ, এবং এদের দিয়ে কিন্তু 6 দফার আগের প্রস্তুতিটা, যে জাগো জাগো বাঙালি জাগো, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, তারপরে শেষ পর্যন্ত জয় বাংলা, এই স্লোগানগুলো এলো দিয়ে মানুষকে প্রস্তুত করা, এটা তিনি করে দিলেন। তারপর 6 দফা তিনি কিন্তু তার অনুসারীদের রাজনীতির মূল স্লোগানগুলোকে সামনে আনছিলেন, নিজে না বলে বরাবরই করতেন। তার একটা কৌশল ছিল। 71-এও যখন আমরা দেখেছি যে 7ই মার্চের আগে তার বাড়িতে পতাকা উত্তোলন, স্বাধীন বাংলার পতাকা ছাত্রদের দিয়ে পাকিস্তান দিবসে, হ্যাঁ, সেইগুলো তিনি করিয়েছেন। এমনি আমরা তো ট্র্যাজেডি ঘটনা জানি যে আজকে বাংলাদেশের যতগুলো মৌলিক কাজের ভিত্তি আমরা দেখি তার প্রায় সবগুলো কিন্তু বঙ্গবন্ধু করে যাওয়া এখনো পর্যন্ত যেটা আমরা দেখছি। এমনকি স্বাধীনতার আগেও যদি আমরা এফডিসির কথা বলি, এরকম অনেক ঘটনা আছে যেটা নাকি তার উদ্যোগ থেকে, বাংলা একাডেমির প্রতিষ্ঠার পেছনেও তার যে উদ্যোগ ছিল বিশেষভাবে। আমাদের জাতীয়তাবাদী চিন্তা, চেতনা এবং জাগরণের জন্য তিনি যেভাবে কাজ করেছেন, গান্ধী কিন্তু পুরো সর্বভারতীয় একটা আন্দোলন কিন্তু জাগাতে পেরেছিলেন গান্ধী। এর আগে কিন্তু কেউ পুরো সর্বভারতীয় আন্দোলন করতে পারেননি।
স্থানীয় আন্দোলন করেছেন। বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি পুরো জাতিকে জাগাতে পেরেছিলেন একসাথে, তার নিজের শক্তি এবং মেধা এবং তার সাহস দিয়ে। এখন মাঝে মাঝে ভাবি যে বঙ্গবন্ধুর যদি স্বাস্থ্যটা দুর্বল হতো, তার সাহস যদি একটু কম থাকতো, তাহলে বাংলাদেশ কি হতো? আমরা হয়তো এতদূর এগোতেই পারতাম না। এরকম একটা অসাধারণ সাহসী এবং বলশালী মানুষ আমাদের দরকার ছিল। এই যেটা বলা হয় যে দুর্বল ভীরু বাঙালি, সেটা সবসময় সত্য নয়, কিন্তু তাদেরকেও জাগানো, একসাথে করা, এটা তার পক্ষে সম্ভব হয়েছিল। আসি মূল প্রশ্নে, যেটা আমাকে করা হয়েছে, যে ৭৫-এর এই ঘটনাটা আসলে আমার ভেতরে একটা গভীর দাগ কেটেছিল। আমি ছাত্র রাজনীতি করেছি, কিন্তু কখনো আমি রাজনৈতিক আন্দোলনে সরাসরি যেতাম না, আমি সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে ছিলাম। এই ৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পরেই কিন্তু আমি প্রকাশ্যে রাজনৈতিক পটভূমিতে আমি অবতীর্ণ হই। আমি ৬৯ আন্দোলন করেছি, সেটা হলো ছাত্র জীবনে করতে করতে করেছি। আমি আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, পালিয়েছিলাম। ৭১ আন্দোলনের সময় আমাদের বাড়ি বহুবার ঘেরাও হয়েছে, তল্লাশি হয়েছে। কিন্তু সেটাও কিন্তু আমি মনে করি যে সেটা আমার প্রত্যক্ষ রাজনীতির অংশ না। আমার দেশপ্রেম থেকে আমি মুক্তিযুদ্ধে গেছি। কিন্তু ৭৫-এর পরে আমি সরাসরি রাজনৈতিক আন্দোলনে যুক্ত হই, এবং সেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। আমাদের এত আশা ছিল যে সামনে একটা নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। বাকশাল নিয়ে আমরা অনেক সমালোচনা করি। বাকশাল বলা হয় একদলীয় শাসন। আমি বলি এটা ছিল সর্বদলীয় শাসনের একটা ভিত্তি। সকল দলের শাসন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দল মিলে একটা শাসনের ভিত্তি তিনি রচনা করতে চেয়েছিলেন, যেখানে সকলকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা সফল হয়নি, কাজে সেটা নিয়ে বিশ্লেষণ করে কি হতো না হতো এটা এখন কাল্পনিক ব্যাপার। কিন্তু লক্ষ্যটা ছিল পুরো বাংলাদেশকে দ্রুত অগ্রসর করে নেওয়া, এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের বাংলাদেশের যে আনন্দ করছি, আমরা হয়তো এতদিনে মধ্য আয়ের দেশেই পরিণত হয়ে যেতাম। আমরা তো উন্নত দেশের ধাপের দিকে চলতাম। ৪০ বছর কম সময় নয়। কিন্তু যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য। বঙ্গবন্ধুর মৃত্যুটা আমাদের মধ্যে গভীর রেখাপাত করেছিল, এবং সবসময় ভাবতাম যে এত বড় মানুষটাকে বাদ দিয়ে দেশ চলবে কি করে। চলেছে, কিন্তু ভুল পথে। এই সঠিক পথে আনতে অনেক সময় লেগেছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আজকে শত্রুও স্বীকার করবে, যারা বর্তমান রাজনৈতিক যে শক্তি ক্ষমতায় আছে, যে এই মহাজোট শক্তি, তাদের যারা শত্রুপক্ষ, তারাও স্বীকার করবে যে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। কেন? কারণ বঙ্গবন্ধুর দর্শনকে ধরেই আজকে এগোচ্ছে বাংলাদেশ। আমি যে ডকুমেন্টারিটা করি, তখন তো টেলিভিশনে, তার আগে তো আমি ক্রমশই টেলিভিশন থেকে বিতাড়িতই থাকতাম। কদিন পরে পরে আমাকে টেলিভিশন থেকে বের করে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট ছিল, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, সেখানে পাঠিয়ে দেওয়া হতো। ২০০১ সালেও তাই করা হয়েছে। আমাকে পুরো ৫ বছরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ৬ সালে সরকার ক্ষমতা ত্যাগের অক্টোবরের ৪র্থ সপ্তাহে ক্ষমতা ত্যাগ করলো, ৩য় সপ্তাহে আমাকে চাকরিচ্যুত করেছিল। আমি এগুলোকে স্পোর্টিংলি নিয়েছি, যে ওরা তো করবেই, নইলে আমি আমার লাইনে আছি বুঝবো কি করে আমি নিজে। কিন্তু যে বিক্ষোভটা দানা বেঁধেছিল, যে আকাঙ্ক্ষাটা ছিল যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা কিভাবে ঘটলো, এটা কিন্তু কেউ জানে না। আমরাও কিন্তু জানতাম না যে কিভাবে ঘটেছে এক্স্যাক্টলি ঘটনাটা। যখন বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শনে গেলাম, সেইখানে যাওয়ার পরে যখন আস্তে 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 ঘটনাগুলো জানলাম, তখনই মনের মধ্যে দানা বাঁধল যে হ্যাঁ, এটাই তো একটা কাজ হতে পারে, বড় কাজ। এবং ৯৬ সালে যখন আবার এই আওয়ামী লীগ জোটের সরকার ক্ষমতা এলো, তখন আমাকে আবার বিটিভিতে নিয়ে আসা হলো। আগস্ট মাসের প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো তখন আমার তত্ত্বাবধানে হচ্ছে, আমি পুরো জিনিসটা ঠিকঠাক করছি। তখনই মনে হলো যে না, এই কাজটা করি। কিভাবে করব? ডকুমেন্টারি করব। ডকুমেন্টারি করে বঙ্গবন্ধুকে কি করে দেখাবো? তার অভিনয় কে করবে? আমি তো এখনো বাংলাদেশে কোনো অভিনেতা খুঁজে পাই না, সারা পৃথিবী খুঁজেও একজন লোক পাই না যাকে দিয়ে বঙ্গবন্ধুর চরিত্র করানো যায়। এত এত অভিনেতা দেখি বিভিন্ন জায়গায়, যে তার চরিত্র করার মতো সেই অভিনেতা কোথায়? আমি কিন্তু এখনো পাই না, সত্যি বলছি, আমি এখনো দেখি না যে তার চরিত্র করানোর মতো অভিনেতা। গান্ধীর চরিত্র করেছেন, খুবই সুন্দর, খুব মানিয়ে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর চরিত্র কে করবে? এই মানুষ, এই দেহ, এই বলিষ্ঠ ক্যারেক্টার, সব মিলিয়ে। যাই হোক, শেষে ওই যে মহিতুল ইসলাম, তার রেসিডেন্ট পিএ ছিলেন, তার কাছ থেকে পুরো ঘটনাটা শুনলাম। শোনার পরে বললাম যে ঠিক আছে, এই কাহিনীটাই বলি না কেন। প্রথম কিন্তু আমি আমার নিজের উপস্থাপনা দিয়ে অনুষ্ঠানটা রেকর্ড করেছি। তারপর যারা যারা যুক্ত ছিলেন তাদের নিয়ে বক্তব্য দিয়েছি। ফরাসউদ্দিন সাহেব তখন তার পিএস ছিলেন শেষ দিন পর্যন্ত।
তো তাকে নিয়ে যখন আমি রেকর্ড করব অনুষ্ঠানটা, ভুল করে চলে গিয়েছি সেই পাশে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেইখানটায় আমি অপেক্ষা করছি, তিনি অপেক্ষা করছেন গণভবনের সামনে। রাতের বেলায় কথা হলো। তারপরে আমার এক বন্ধু ছিল ইউসুফ বাবু, তার কাছ থেকে টেলিফোন, আমার বাড়ি বদল হয়েছে, টেলিফোন নেই বাসায়, সেই টেলিফোন নিয়ে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, তার সঙ্গে ফোন করে রাত্রে 11:30 সময় ফোনে সাহস করে কথা বললাম। তিনি ফোন ধরলেন, বললাম যে কাল সকালে আপনারা এখানে যদি আমি রেকর্ড করতে না পারি আমি প্রোগ্রামটা দিতে পারবো না। তিনি বললেন আসুন সকালবেলা আপনার লোকজন নিয়ে আসুন, আমি চলে গেলেও থাকবে, সকালে ফোন করুন। সকালে ফোন করে শুনলাম তিনি সব ব্যবস্থা করে ফেলেছেন। আমরা গিয়ে তাকে পেয়েছিলাম তার বাড়িতে। তারপরে উনি চলে গেলেন একটা অনুষ্ঠানের বাইরে, আমরা সেই বাড়িতে গিয়ে রেকর্ড করলাম, কোথায় বঙ্গবন্ধু বসেছিলেন, কোথায় অফিস করেছিলেন, কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা হচ্ছিল, তারপর তার বাড়িতে কখন তিনি এলেন, কোথায় কি হলো ঘটনাগুলো, এগুলো কিন্তু সব বর্ণনায় আসছে। এবং আশ্চর্য, এই বর্ণনার মধ্যে দিয়ে এত জীবন্ত চিত্র তৈরি হলো যে অভাবনীয়। আমি এটাকে ঠিক কিভাবে এভাবে রাখবো কি রাখবো না চিন্তা করছি। যখন টেলিভিশনে এডিট করি তখন দেখি যে যারাই আসে কেউ সরে না, আস্তে আস্তে পুরো ঘর ভরে যায়, কেউ ওখান থেকে নড়ে না। তখন আমি এদের রিয়েকশন থেকে বুঝলাম তার মানে শুধু যদি কাহিনীটা বলতে পারি এদের মুখে, যারা প্রত্যক্ষদর্শী, তাহলেই যথেষ্ট হবে। ঠিক তাই করলাম। সেখানে তিনি প্রথম সেদিন সন্ধ্যা থেকে শুরু করলাম, 14ই আগস্ট সন্ধ্যা থেকে বঙ্গবন্ধু গণভবনে অফিস করলেন, কারা কারা এলেন, তারপরে সেখান থেকে তিনি কখন বাড়িতে এলেন, বাড়িতে কারা কারা এলেন, তারপরে তিনি কখন ঘুমালেন, ঘুমানোর আগে তিনি কি করলেন, কখন গুলি প্রথম শুরু হলো, তখন বঙ্গবন্ধু কখন উপর থেকে নেমে এলেন, কখন চলে গেলেন, ফোনের চেষ্টা করে কাউকে পাচ্ছেন না, কখন শেখ কামাল নামলো, নামার পরে শেখ কামালকে গুলি করা হলো, কিভাবে ছিটকে পড়ে গেল। এটা একটা দুঃখের জায়গায় যে সেই রাতেই কিন্তু রাত্রি 11:30টার সময় আমার শেখ কামালের সঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা, 14 আগস্ট। আমি একটা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরেছি, তখন অপরাজয় বাংলার কাজটা আমরা করছি। বঙ্গবন্ধু আসবেন বলে আমরা বাস টাস উপরে টিনের শেডটা সব সরিয়ে নিয়েছি, তিনি যেন খুব খোলা জায়গায় কাঠামোটা দেখতে পারেন, তিনি এখানটা আসবেন, তাকে দেখাবো এবং তিনি এটা দেখবেন। এবং ইচ্ছা ছিল সেই বছরের ডিসেম্বর এটা শেষ করে ফেলবো এবং তাকে দিয়েই ওতে উদ্বোধন করানোর উদ্যোগ নেব। আমরা ভাইস চ্যান্সেলর স্যার মদিন স্যারকে বলেও রেখেছিলাম, তিনি বলেন আচ্ছা ঠিক আছে শেষ করো, তার নিশ্চয়ই উনি আসবেন। তো সেইখানে কামালের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই কামাল সকালবেলায় সেদিনই, তার তো কয়েক ঘন্টা পরে, 3-4 ঘন্টার মধ্যে কিন্তু কামাল মারা গেল সেইখানে। তো এই ঘটনাগুলো, তারপর রাসেলকে কখন নিয়ে আসা হলো, ওপরে কখন কাকে হত্যা করা হলো, চিৎকার শব্দগুলো শোনা গেল, সবকিছু কিন্তু কাহিনীর মধ্যে দিয়ে জীবন্ত হয়ে গিয়েছিল, বলছিল জীবন্ত একেবারে। এবং আমরা সেই টুকরো টুকরো দেখাচ্ছিলাম, গুলির শব্দগুলো, গুলিটা কোথায় কোথায় লেগেছিল, কিভাবে লেগেছিল, ছবিগুলো দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেন পুরো ঘটনার জন্য চোখে দেখা যাচ্ছে। রাসেলকে যখন নিয়ে গেল, বলল যে মার কাছে যাব, মার কাছে যাব, তখন তাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে উপরে গিয়ে সেই গুলির শব্দ, আমাদের সময় প্রায় শেষ। তো সবকিছু মিলে অনুষ্ঠানটা করেছি। করার পরে যে কি যে অভাবনীয় তার সাড়া জেগেছিল, মানুষ যেভাবে পছন্দ করেছিল। পরে মনে হলো, অনেকে বলল বই আকারে বের করতে, বই আকারে বেরও করেছিলাম সেই অন্ধকার নামে। ওইটা কি জাস্ট হুবহু স্ক্রিপ্ট, প্রত্যেকে ছবি দিয়ে দিয়ে কে কি কথাটা বললেন, যা ছিল অনুষ্ঠানে, পুরো অনুষ্ঠানটা এখানে বই আকারে আছে। আর আগে ছিল ভূমিকা, কিভাবে এটা করা হয়েছিল, কিভাবে টুঙ্গিপাড়া থেকে শুটিং করে আনা হয়েছিল, তারাও বলেছেন। সবার গল্পটা শুনলে মনে, বহুজন কথা বলেছেন, মনে হবে না একই গল্প সবাই ভেঙে 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 বলছেন। এমন ধন্যবাদ, ধন্যবাদ। আজকে আসলে এই প্রথম কিন্তু আমরা জানলাম আমাদের আলোচনা অসমাপ্তই রয়ে গেল। তবে আমরা কিন্তু এই শোকের মাসে আমরা ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর উপর অনেকগুলো অনুষ্ঠানই করব। আমরা আশা করি বঙ্গবন্ধুর জীবনের আরো অনেক দিক আমরা উন্মোচন করতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।